শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত বাংলা বিচার চায়। একদিকে চলছে উৎসবের ঘনঘটা, যত দিন গড়িয়ে আসছে তত ভিড় বাড়ছে। অনেকে বলছেন এতে পশ্চিম বাংলা অর্থাৎ এই রাজ্যের অর্থনীতি চাঙ্গা হবে এবং দুর্গাপুজো একটা তার বিশ্বজনীন ব্যাপারও সঙ্গে সঙ্গে থাকবে এবং সেই জন্য সোচ্চার হচ্ছে পশ্চিম বাংলার, বিশেষ করে এই শহরের বিভিন্ন আনাচে কানাচে প্রতিবাদী মানুষ, তারা প্রতিবাদ করছেন। অন্যদিকে অভিযোগ দমন পীড়নও চলছে। পুলিশ কোথাও কোথাও বিভিন্নভাবে যারা প্রতিবাদ করছেন তাদের উপর চাপ সৃষ্টি করছেন, এমনও অভিযোগ আসছে। পক্ষে বিপক্ষে থাকবেই, কিন্তু গণতন্ত্র মানে সবার মত শুনতে হবে। শাসকের সেই ঔদার্যই থাকা দরকার, সেটা কেন্দ্রে হোক রাজ্যে হোক। কিন্তু আদৌ কি থাকছে? বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সম্পাদকীয় নীতি বা যে কোনো চ্যানেল বা যে কোনো খবরের কাগজ, এমনকি ইউটিউবেও অনেকেই নাকি স্বাধীনভাবে এ দেশে এবং এ রাজ্যে মত প্রকাশ করতে পারছে না। একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, সাংবাদিকদের ওপর চাপ এসে পড়ছে, এরকম অভিযোগ প্রায়শই শোনা যায়। আমরা জানি যে এবং বেশ কিছু তৃণমূলের সাংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদে বিভিন্ন কমিটিতে রয়েছেন। অনেকে বলবেন এটাই তো নিয়ম, বিরোধী দল থেকে তো থাকবেন, রাহুল গান্ধীকেও রাখা হয়েছে, এটাই তো ভারতবর্ষের গণতন্ত্র। কিন্তু অনেকেই আবার প্রশ্ন তুলছেন। আমরা এবার সরাসরি চলে যাব অবশ্যই বাজটনিতে। তার আগে একবার দেখে নেব যে আজকে আমাদের বিশিষ্ট প্যানেলিস্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। প্রথমেই আমি বলবো রোহিণী মালিক, হাওড়াতে তিনি রাজ্যকে প্রতিবাদ করছেন, একদিন নয় দুদিন নয় টানা প্রতিবাদ করে চলেছেন। হাওড়ায় প্রতিবাদের মুখ তিনি। আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল মুখপাত্র, তৃণমূল নেতা, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার এবং ভারতীয় জনতা পার্টির নেতা, বিজেপির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ধর। আপনাকেও স্বাগত দেবাশিস। আমি এবার এক নজরে দেখে নেব যে বাঁশদ্রোণীতে ঠিক কী ঘটনা ঘটেছে। বাঁশদ্রোণীর ছাত্র মৃত্যুর ঘটনায় এবার রাজনৈতিক রং। বাঁশদ্রোণীতে পথ দুর্ঘটনায় পড়ুয়া মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে বুধবার রাত থেকেই থানায় ধর্নায় বসেছিলেন বিজেপির নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ তিনি থানায় বসে থাকবেন। থানা চত্বর থেকে আলিপুর কোর্ট সব জায়গাতেই বারবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। काम में कोई अड़ंगा नहीं डाली, मैं चुपचाप अपने वहाँ पे बैठी थी ताकि ये लोग वो जो लोडर चला रहे थे उसको बस उन लोगों को मार डाले, पकड़ डाले जो खून किए हैं। আমি কারো কোনো ক্ষতি করিনি। পুলিশ কমিশনার বলছে আপনি কাজে বাধা দিচ্ছিলেন, থানার কাজে অনেক বড় বড় ধারা দিয়েছে, আমি কাউকে কোনো কাজে বাধা দিই। মহালয়ার সকালে বাঁশদ্রোণীর দীনেশনগরের 113 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও নবম শ্রেণীর পড়ুয়া সৌম্যশীল কোচিং সেন্টারে যাচ্ছিল। সেই রাস্তাতেই একটি জেসিবি তাকে ধাক্কা মারে, পিষে দেয় গাছের সঙ্গে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। মহালয়ার দিনে খালি হয় এক মায়ের কোল। এলাকার কিশোরের মৃত্যুতে রোষে ফেটে পড়ে স্থানীয় জনতা। উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণী এলাকা। কলকাতা পুলিশের এক অফিসারকে দীর্ঘক্ষণ আটকে রেখে চলে বিক্ষোভ। অভিযোগ, স্থানীয় কাউন্সিলর অনিতা কর মজুমদার ও প্রশাসনকে বারবার বলেও রাস্তার বেহাল দশার কোনো পরিবর্তন হয়নি। তাদের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা। ঘটনার দিন রাত থেকেই বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে থানায় ধর্ণা দেন রূপা গঙ্গোপাধ্যায়। বুধবার দিনভর পুলিশকে হেনস্থার ঘটনায় বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির বক্তব্য, বিনা অভিযোগে রুবি মণ্ডলকে আটক করা হয়েছে, তবে ছাত্র মৃত্যুর ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। সরকারি আইনজীবী জানান, থানায় ঢুকে পুলিশি কাজে বাধা দেন রূপা গঙ্গোপাধ্যায়, সেই কারণে তাকে গ্রেফতার করা হয়। এই কথা জানান সিপি মনোজ বর্মাও। পুলিশ যাদেরকে ডিটেইন করেছে, গতকাল পুলিশ যেখানে ম্যানহ্যান্ডেল হয়েছিল ওখানে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল স্পট থেকে। ওনার দাবি ছিল দ্যাট যারা পুলিশকে হ্যাকেল করেছে, ম্যানহ্যান্ডেল করেছে, ওদেরকে ছেড়ে দিতে হবে। তো আমরা ওনাকে জানিয়ে দিয়েছিলাম দ্যাট এটা লিগালি অ্যাকশন নেওয়া হয়েছে অ্যান্ড যা কিছু যদি করতে হয় কোর্টে করতে হবে।
তো সেটা ওনাকে জানানো হয়েছিল। তারপরে উনি ওখানে থানায় গিয়েছিলেন, কথা বলেছেন। আজকে ওনাকে যেহেতু মানে আমাদের থানার যে নর্মাল ফাংশনিং আছে ওটা অবস্ট্রাকশন হচ্ছিল, ও ওনার আগেনস্ট একটা কেস হয়েছে, ওনাকে ডিটেইন করা হয়েছে, লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। বাঁশদ্রোণীতে ছাত্র মৃত্যুতে ভাঙচুরের ঘটনায় বিজেপির তরফে 2টি, রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একটি অভিযোগ সহ মোট 7টি এফআইআর দায়ের হয়। বৃহস্পতিবার আলিপুর কোর্টে সওয়াল জবাবের পর 1000 টাকার বন্ডে রূপা গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হয়। ক্যামেরায় শুভঙ্কর লাহা ও সুদীপ সাহার সঙ্গে রিক পুরকায়স্থ ও সঞ্জনা লাহিড়ির রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। আমরা এবার সরাসরি কথা বলে নেব অভিনেত্রী রূপা গাঙ্গুলির সঙ্গে। রূপা গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রূপা, আপনাকে প্রথমেই প্রশ্ন করি যে এই যে বাঁশদ্রোণীতে যে ঘটনা ঘটলো, পুলিশে যে অভিযোগ করছেন তাদের নাকি কাজে বাধা দিয়েছেন, এবং তার পাশাপাশি যেভাবে গোটা ঘটনাটায় আপনি প্রতিবাদ জানাতে গিয়েছিলেন, কোথাও কি পুলিশের আচরণে আপনি স্তম্ভিত হয়ে গেছেন? আমি আপনাকে একটা সিম্পল বুদ্ধি হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। সম্বন্ধে আমরা সিসিটিভি ফুটেজ নিয়ে একটা নানান জায়গায় আমরা কথাটা শুনি। তো একবার আপনারা কেউ দায়িত্ব নিয়ে একটু সিসিটিভি ফুটেজটা ওই থানাতে তো সামনেই আর বিরক্ত ক্ষিপ্ত এবং মনে হলো কোথাও একটু নার্ভাস এবং somewhat agitated। আমি বললাম যে আপনি আমার উপর রাগ করছেন কেন? বলো না, আপনি চলে যান, এখানে খুব খারাপ সিচুয়েশন হতে চলেছে, আপনি চলে যান, আপনি চলে যান। কিন্তু আমি তো কিছু করিনি। না, আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান। বললাম যে আমি তো উত্তরটা না পেলে কি করে যাই বলুন। তো ঠিক আছে, আমি একটু বাইরে গিয়ে বসে আমার কার্যকর্তার সাথে কথা বলি। আমি জাস্ট ব্যাগ থেকে জাস্ট ফোনটা বার করেছি, কথা বলবো। আর তারপরে ওই বাথরুমটা খুব নোংরা ছিল বলে ওখানকার যে বাথরুম পরিষ্কার করে সে ছেলেটি ভারী সুইট। ওখানকার যে অন্যান্য পুলিশ অফিসার লেডিস ছিলেন তারাও খুব সুইট। আমি যে শোন না বাবা, একটু স্কচ ব্রাইট এনে দে, আমি বেসিন কল্টারগুলো ধুয়ে দিই, তোমাদের বাথরুমটা, মেয়েদের বাথরুমটা খুবই নোংরা। তোরা বলো না দিদি আপনি আপনাকে কিছু করতে হবে না, আমরা সব করে দিচ্ছি। তোরা পয়সা টয়সা করে দিলে আমি একটু বাথরুম যাবো। হঠাৎ ওসি খুব রেগে গিয়ে একজন মহিলা অফিসারকে নিয়ে বিনা কারণে আমাকে আপনাকে এক্ষুনি উঠতে হবে, আমার ওষুধের প্যাকেটটা পর্যন্ত নিতে দিল না, আমার ব্যাগগুলো পর্যন্ত নিতে দিল না। মানে পুরো আমাকে টানাটানি করেনি, আমাকে এমন না ধাক্কা মেরে ফেলে দিয়েছে তাও করেনি, কিন্তু আমাকে এমন ভাবে গাড়িতে তুলে দিল। অনুরোধ বিরোধ করছিলাম যে আমি এত দূর 1 ঘন্টা লাগবে যেতে, আমি সকাল থেকে বাথরুমে যেতে, একটু অ্যাটলিস্ট আমাকে রিফ্রেশ টুকু হতে দিন। না না, আপনি বাথরুম গেছেন, আমি ওসি কে এরকম ব্যবহার সারা রাত করতে দেখিনি। তাহলে কি ওপর থেকে চাপ এসে পড়েছিল, মানে বেচারা ওসি কিছু করতে পারেননি? কার প্রেসার? ওসি তো আমার সাথে সারা রাত দুর্ব্যবহার করেননি, তাহলে কার প্রেসার? কিসের প্রেসার? আমি সেটাই জানতে চাই। পলিটিক্যাল প্রেসার? যারা পেল অর্ডার এগ্রিমেন্ট নিয়েছে তাদের প্রেসার? কিসের প্রেসার? কি মনে হচ্ছে যারা এই ঘটনাটা ঘটিয়েছেন তারা এত কাটমানি বিভিন্ন জায়গায় প্রভাবশালী লোককে দেয়, সেই জন্য বোধহয় তাদের এত মৌরিশি পাটটা, এত পেশির আস্ফালন? এটাও তো হতে পারে। দেখুন, কাটমানি কে নেয় সেটা আমি যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ তথ্য প্রমাণ ছাড়া আমি তো পুলিশ নেয় কি কাউন্সিলর নেয় আমি কি করে জানবো? যেটা আমি জানি না। কিন্তু আমি এইটুকু তো বুঝি, ঘাটটা কোথাও কারো বিক্রি আছে, অবশ্যই কারো কোথাও বিক্রি আছে। রূপা একটা প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করে আমি ছেড়ে দেব। দেবী পক্ষের শুরু, এমনিতেই গোটা বাংলা, গোটা কলকাতা জুড়ে প্রতিবাদ চলছে আরজি করের ঘটনায়। তার মধ্যে আপনার এই যে প্রতিবাদটা বাঁশদ্রোণীতে, এরকম কি আমরা ভাবতে পারি যে রূপা গাঙ্গুলি, যাকে আমরা একটা সময় একেবারে ফায়ার ব্র্যান্ড একজন লিডার হিসেবে দেখছিলাম, আবার তার দ্বিতীয় ইনিংস শুরু হলো, আবার তিনি দেবী পক্ষে নেমে পড়লেন? দেখুন, আমি সারা জীবনে একই রকম ছিলাম। কোনো মানুষের রক্ত দেখা, তার কষ্ট দেখা, চোখের জল দেখা, এটা নিয়ে আমি বহু বিরোধিতা করেছি এবং আমি তাদের চিনিও না।
আজকে যে বাচ্চাটা প্রাণ দিল, সে বাবা মার অসহায় মুখগুলো আপনারা একবার দেখে বলুন তো, আমার কি কোথাও আর আজকে মহালয়ার কোনো আনন্দ উপভোগ করার মতন কোনো মুহূর্ত ছিল? আর না আমার একার, কেন আমার সমস্ত মানুষদের, আজকে শুধু আমি একা নই তো, শুধু বিজেপির লোক নয়, সমস্ত সাধারণ মানুষের চোখে মুখে কি কোথাও পুজোর আনন্দ দেখা যাচ্ছে না? আমরা কিন্তু মা দেবীর কাছে একটাই প্রার্থনা করছি, এবার অসুরের নিধন করো, আর কিছু চাই না মা, অসুরের নিধন করো, যাকে দিয়ে তাকে পারো করো, যাকে দিয়ে তাকে পারো করো, কিন্তু অসুরের নিধন করো। অসংখ্য ধন্যবাদ রূপা। আমরা জানি আপনি কতটা ধকল গিয়েছে, অবশ্যই আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমরা তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আপনার সঙ্গে কথা হলো, আমরা এবার সরাসরি আলোচনায় চলে যাব। আমি খুব দ্রুত প্রত্যেকের কাছে 1 মিনিট চলে যাব, 1 মিনিট একটু জিজ্ঞেস করব। প্রথমেই আমি প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর এবং ভারতীয় জনতা পার্টির নেতা মুখপাত্র দেবাশিস ধরের কাছে চলে যাব। কোথাও এই যে পুলিশের আচমকা পুলিশের এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কখন হয় আপনার থেকে ভালো কে জানেন? আপনি সল্টলেক থেকে শুরু করে জেলাও সামলে এসেছেন। এই যে বলছেন রূপা গাঙ্গুলি যে ওসি খুব ভালো ব্যবহার করছিলেন, হঠাৎ বলছেন না এক্ষুনি আপনাকে যেতে হবে, এটা কি তাহলে ওপর থেকে চাপ এসেছিল? দেখুন, এরকম আকস্মিক পরিবর্তনের যে সম্ভাব্য কারণগুলি হতে পারে, অবশ্যই একটা যে তার সিনিয়রের নির্দেশ বা হয়তো তাকে এমন কোনো জায়গা থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই চাপটা উনি নিতে পারছিলেন না। 2 নম্বর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা ইন্টারফেয়ারেন্স যাই বলুন না কেন, সেটাও থাকার সম্ভাবনা থাকে। এবং আরেকটি হচ্ছে যে ব্যক্তি বিশেষে কতটা সে চাপ নিতে পারে। দেখুন, আমরা যতদিন চাকরি করেছি, পুলিশের চাকরিটা এমনই একটা চাকরি, বা যত উপরের র্যাঙ্কে আপনি থাকবেন, বিশেষ করে ওসি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, যেটা আপনি আমাদের সিআরপিসিতে আগে ছিল, অন্য কোনো পোস্টের কিন্তু আপনি উল্লেখ পাবেন না ওখানে। তো সেই পদে থেকে তাকে সে কতটা ব্যক্তি বিশেষে কতটা প্রেশার নিতে পারে, ঠিক আছে, আপনি কতটা নিতে পারবেন না পারবেন সেটা কিন্তু সেই ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির ওপর নির্ভর করে। সেই ব্যক্তি যদি একটা লেভেল অবধি হয়তো চাপ নিতে পেরেছেন বা তা বোঝাতে পেরেছেন, অনেক সময় তিনি চাপে সাকাম করে যান বা তার মানসিক স্থিরতা এতটা থাকে না, সে সেই জায়গাটা অবধি পৌঁছতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো সামান্য কারণেই অনেকে খুব চাপে সাকাম করে যায়, আবার অনেকে অনেক দূর অবধি যেতে পারে। অবশ্যই আমি আবার আসছি, আমি একবার মৃত্যুঞ্জয়ের কাছে চলে যাবো। মৃত্যুঞ্জয়, কোথাও কি মানে যেখানে প্রতিবাদ সেখানে পুলিশের দমন পীড়ন নীতি, এটা সাধারণত আমরা দেখি বিশেষ করে ভারতবর্ষের মতো দেশ যেখানে গণতন্ত্রের সূচক ক্রমশ নামছে, কেন্দ্রে বলুন রাজ্যে বলুন, সাংবাদিকতার সাহসিকতার সেই ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় অসুবিধা হচ্ছে। অনেক ইউটিউবার তারা অনেক অসুবিধার মধ্যেও পড়ছেন, তারা ঠিক করছেন না ভুল করছেন সেটা বিচারাধীন বিষয়, আমি সে বিষয়ে যাচ্ছি না। কোথাও কি মনে হচ্ছে পুলিশকে ব্যবহার করা হচ্ছে একেবারে গেস্টাপোর মতো? একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা, আমি এখনো অবধি আমাদের যেটা রিপোর্ট, যে দুর্ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসছে, একটা প্রথম কথা হলো একটা দুর্ঘটনা ঘটার মাধ্যমে একটা বাচ্চা প্রাণ হারিয়েছে, অত্যন্ত মর্মান্তিক। আমরা সবাই এই বিষয়টা নিয়ে তার পরিবারের প্রতি কি সমবেদনা জানিয়ে, তো তার মানে একটা শিশু তার পরিবারের হারিয়েছে। এবার সেখানে দাঁড়িয়ে যদি সবাই মনে করে যে আমরা রাজনীতি করব, কে আগে পৌঁছবে, কে আগে রাজনীতিটা করবে, বিজেপি না সিপিএম না কংগ্রেস না বিজেপির মধ্যেও অগ্নিমিত্রা পাল একটু এগিয়ে যাচ্ছে বলে, যাকে আপনি দেখতে পাচ্ছিলেন না, আপনি বলছিলেন রূপা গাঙ্গুলিকে, এবার ওনাকে একটু যাতে দেখা যায় আন্দোলনের সেই বিরোধীরা তো এরকম রাজনীতি আমি বলছি, হ্যাঁ ডেফিনেটলি করবে, তৃণমূল তো বাম আমলে এই রাজনীতি করেছে। বক্তব্য হলো যদি একটা অ্যাক্সিডেন্টকে নিয়ে যদি এইভাবে রাজনীতি হয়, তাহলে মনে রাখতে হবে বিরোধীরা কি যাবে না, তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে যাবে। জেসিবি তো ঘটনা হলো, এই জেসিবিতে অ্যাক্সিডেন্ট, জেসিবিতে উত্তরপ্রদেশে একদম ঘরবাড়ি দিনের বেলা ভেঙে দেওয়া হচ্ছে, মানুষ শুদ্ধ। আজকে অজয় মিশ্র টেনির ছেলে কৃষক আন্দোলনের উপরে ট্রাক্টর চালিয়ে তার গাড়ি চালিয়ে দিচ্ছে, এবং কৃষকরা হত্যা মরে যাওয়ার পরে সে আবার বেল পেয়ে যাচ্ছে। আবার আপনারাও পার্লামেন্ট খালি করে দিচ্ছেন বিশেষ বিশেষ বিলের সময়। না, ফ্লোর ম্যানেজমেন্ট প্রকাশ্যে হচ্ছে। আমরা বিজেপি বিরোধিতা কি করছি সারা ভারতবর্ষের মানুষ, সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে বলেই বিজেপিকে এই পশ্চিমবঙ্গের বুকে আমরা বারবার হারাই। 21-এর নির্বাচনে হারাও, 24-এর লোকসভা নির্বাচনে হারাও। কিন্তু আমার বক্তব্য হলো, যদি এই মৃত্যু নিয়ে রাজনীতি করে, এই সেপ্টেম্বর মাসের ঘটনা নিশ্চিতভাবে জানি, গুরুগ্রাম,
সেইখানে একটা বাচ্চা ছেলেকে মানে বাইকের সাথে এসইউভির ধাক্কা, বিজেপির নেতা বোর্ডে বড় বড় করে বিজেপি নেতা দরকার নো এন্ট্রি দিয়ে মানে মানে রং রুটে যাচ্ছিল কুলদীপ কুমার, সে গিয়ে মেরে দিল 20 মিনিট থানায় কুলদীপ সিঙ্গার বা কুলদীপ কুমার আই থিঙ্ক কুলদীপ সিঙ্গার বা কুমার, সেপ্টেম্বরের ঘটনা 2024-এর, সেই 1 মাসও হয়নি। এটা বাংলায় চলে আমি বলছি অক্ষত গর্গের মরে গেল একটা ছেলে। আমি তো বারবার বলছি বাংলাও আসা উচিত। না না, আমি কিন্তু বারবার বলি হাতরাস এবং আরজিকর দুটোই হচ্ছে রাষ্ট্রশক্তি বা প্রভাবশালীদের ছায়া আছে। ঘটনা আমি জানি তো, দুটো ঘটনা আলাদা। এই তো দুটো মুদ্রা এপিটোপিট, এক জায়গায় ভিডিও আছে। না না, মুদ্রা এপিটোপিট, না না, মুদ্রা এপিটোপিট করলে হবে না। একটা জায়গায় ঘটনাতে সিসিটিভি ফুটেজে ক্লিয়ার দেখা যাচ্ছে যে রং রুটে যাচ্ছে, মারছে, সে 20 মিনিটে বেল পেয়ে যাচ্ছে। আর এখানে বোঝা যাচ্ছে যে জেসিবিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো জায়গায় রাজনীতি, ওখানে রাজনীতি হয়েছে বিজেপি করে বলে 20 মিনিটে বেল পেয়েছে থানা থেকে, বিজেপি করে বলে, তার মা কাঁদছে না। জেসিবিটা যিনি নিয়ে এসেছেন, যে কন্ট্রাক্টর কাজ করছেন, এমনি এমনি কি কাজটা পেয়েছেন? আমার কথা হলো প্রভাবশালী নেই পেছনে। দাদা একটা জেসিবি নিয়ে ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে আপনি আর এটাও আবার ঠিক কথা, এটাও আবার ঠিক কথা, রাস্তার যে অবস্থা যিনি চালাচ্ছেন তিনি যে ইচ্ছাকৃত করে হচ্ছেন এটাও বলবো না। তার কারণ হচ্ছে রাস্তার অবস্থাটাও ভয়ঙ্কর। একজন চালককে, সে একজন এক্স্যাক্টলি আপনার পয়েন্টে আমি বলছি যে এখানে আপনি যেটা বলছেন ইচ্ছাকৃত চালায়, কিন্তু এই রাস্তার অবস্থা হলো কি করে? আর একটা ওইটা তো মানে মার্ডার। না না, আমার বক্তব্যটা হচ্ছে মৃত্যুঞ্জয়, দেখুন আমার বক্তব্যটা হচ্ছে কলকাতা রাস্তা, ওখানে পাম্পিং, না না, কাউন্সিলরদের মানে যা বৈভব, যা ঐশ্বর্য, সেটা তো বাংলার অন্য জায়গায় নেই। কলকাতা সল্টলেকের রাস্তার এই অবস্থা হয় কি করে? কলকাতা শহরে আমরা দেখেছি, আপনি দেখেছেন, স্বয়ং মেয়রও জানেন যে পৃথিবীর অন্যতম দামি গাড়ি নিয়ে তিনি এসছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনার সেই বিখ্যাত কাউন্সিলর, পৃথিবীর অন্যতম দামি গাড়ি নিয়ে। সেখানে দাঁড়িয়ে এই রাস্তাগুলোর এই অবস্থা কেন? স্কোয়ার ফুট আর সেন্টিমিটারে এখানে হিসেব চলছে, আমি সোনার মতো হিসেব চলছে তুলা যন্ত্রতে, যেখানে প্রমোটিং হচ্ছে, সেখানে রাস্তাগুলো তো দেখতে হবে। আমি ঋতুদা, রাস্তা কিছু জায়গায় খারাপ হচ্ছে, কিছু জায়গায় কাজ হচ্ছে, বারবারই হচ্ছে। আপনি যদি কম্পেয়ার করেন 13 বছরের পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত জায়গার পিডাব্লিউডি রাস্তা বা আপনি যেখানে যাবেন, রাস্তার উন্নতি হয়নি। গ্রামের ভিতরে দুটো ক্ষেতের ভেতর থেকে একেবারে মোড়ামের রাস্তাগুলো যেগুলো ছিল, কংক্রিটের রাস্তা। আমাকে দেবাশিস বাবু যদি তৃণমূল পন্থী বলে আমার কিছু এসে যায় না, আমি নিজে গ্রাম বাংলা ঘুরি রিপোর্টিং এর জন্য। গ্রাম বাংলার রাস্তা অনেক ভালো। আমার প্রশ্ন হচ্ছে, এত টাকা খেয়ে মোটা হয়ে গিয়েও কেন এই রাস্তাগুলো কলকাতার সল্টলেকে হচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে। কত টাকা জানেন? টাকা জানেন? না না, টাকা, আমার কথা হলো প্রত্যেকটা জব ওয়ার্ক, এত ঐশ্বর্য, বৈভব, কলকাতার রাস্তা ভালো হয়নি ঋতুদা। না, আপনি এতদিন পশ্চিম বাংলার অন্য জায়গায় হয়নি। আমি তো বলবো কলকাতার রাস্তার কথা বলছি ঋতুদা। আপনি সল্টলেকে থাকেন, সাধুবাদ জানাই, জেলায় জেলায় ঘুরেছেন। হ্যাঁ, সল্টলেকের মতো খারাপ রাস্তা, আমি বলছি জঙ্গলমহলে কিছু জঙ্গলমহলের রাস্তা, পিডব্লিউডি রাস্তা, আমি তো বলছি জঙ্গলমহলে আপনি যেখানে সল্টলেকের রাস্তা মানে নতুন গাড়ি, সেখানে পুরনো হতে আমি বলছি 1 বছরের সময়। সল্টলেকের কিছু ব্লকের রাস্তা খারাপ হচ্ছে, আবার জব ওয়ার্ক বেড়ায়, টেন্ডারের মাধ্যমে আবার রাস্তা হয়। আমি বলছি যে আপনি যদি এন্টায়ার সল্টলেকটাকেই বলেন খারাপ, সেটা নিয়ে বলবো না। আমি কলকাতা সল্টলেক, কলকাতাতে কিছু জায়গায় নিশ্চিতভাবে কাজ হচ্ছে, প্রত্যেকটা রাস্তা মানে কলকাতার বুকে। কাউন্সিলর, উনাকে আমি ফোনে অনেকবার চেষ্টা করেছিলাম, মাননীয় কাউন্সিলরকে আমি পাইনি। এতদিন ধরে মনে হয়নি এইদিকে কাউন্সিলরদের এত বৈভব, এত ঐশ্বর্য, এত গাড়ি, এত কিছু টেন্ডারের মাধ্যমে। একটা রাস্তা খারাপ হওয়ার পরে টেন্ডারের মাধ্যমে সমস্ত কিছু হয়। ওখানে পাইপ জলের লাইনেরও কাজ চলছে দাদা। রাস্তা একটা যখন কোনো জায়গায় কাজ চলে, সেই রাস্তাটা খারাপ হয় আবার ভালো হয়। আপনাকে বুঝতে হবে যে মানুষ কোন কাজটা কতদিন ধরে ফেলা আছে। আপনি যদি মনে করেন ওখানে জলের লাইনের কাজ হচ্ছে, রাস্তাটা খারাপ হচ্ছে, কাজটা মিটে যাচ্ছে, তারপরে কাজটা হচ্ছে কিনা। আপনি যদি কোনো কাউন্সিলর, আমি এটা আমার দলের বলে বলছি না, একটা বাচ্চা মারা গেছে, আর মানবিক দিক দিয়েও যদি বলি ঋতুদা, আমি অ্যাপার্ট ফ্রম মাই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি বলছি যে আপনি যে আলোচনাটা করতে চাইছেন যে এইখানে যদি একটা জায়গায় খারাপ হচ্ছে, এবার ধরুন জলের লাইনের কাজটা ঠিক হয়ে গেছে, এইবার কাউন্সিলরের কর্তব্য যে কত তাড়াতাড়ি কাজটাকে নিয়ে তার বড়োতে গিয়ে ওয়ার্ক অর্ডারটা বার করা। এবার সেখানে যদি দেখা যায় যে তার নেগলিজেন্সি আছে, ডেফিনেটলি আপনারা সমালোচনা করবেন, সেখানে কথা নয়। কিন্তু আমার কথা হলো আগে থেকেই না, আপনি কতদিন ধরে রাস্তাটা খারাপ,
সেইখানে না, রাজনীতি মৃত্যুঞ্জয়, না করে- আমার খারাপ লাগছে আপনি কোনটা কালকে কি? খুব আপনি না, না, কালকে আমার- আপনি কালকে এটা নিয়ে গিয়ে বড়তে বা কতদিন ধরে জলের লাইনটা ব্যবহার করে কতদিন ধরে খারাপ কতদিন না, করেছিল না, এই ব্যাপারটা আমার আপনি খারাপ সামনে লাগছে কি? আনুন না, মানুষের, কোনো অসুবিধা নেই। আমি বলি কি, আমার খারাপ লাগছে হচ্ছে আমরা তো বাম আমলেও দেখেছি কাউন্সিলরদের, এখনো দেখছি বাম আমলে কিন্তু কাজ হয়নি। আমি একবারও বলবো না কাজ হয়েছে, রাস্তা অন্ধকার ছিল, এই রকম উন্নয়ন হয়নি। এখন মুশকিলটা হচ্ছে যে ধরুন আমি আমার বেডরুমে একটা ইট গাঁথবো, সেটাও কিন্তু কাউন্সিলর খবর পায়, এই রাস্তাটার খবর পাচ্ছে না। না, না, আমার ওতে বক্তব্য- স্কোয়ার সেন্টিমিটার আছে না, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন স্কোয়ার সেন্টিমিটারে টাকা না, নেওয়া হয় না? আমার কথা হলো কি না, বলুন না দেখি। আমার আপনি বুকে- তো- আমি বুকে হাত রেখেই কথা বলছি। প্রথম কথা হয় হলো না, 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 আমি আমি আমার প্রথম কথা হলো যে যদি কেউ কোনো জায়গায় কয়েক সেন্টিমিটারে টাকা, কোনো জায়গায় রাজনীতি, ওখানে রাজনীতি হয়েছে বিজেপি করে বলে 20 মিনিটে বেল পেয়েছে থানা থেকে, বিজেপি করে বলে তার মা কাঁদছে। না, তার- জেসিবিটা যিনি নিয়ে এসেছেন, যে কন্ট্রাক্টর কাজ করছেন, এমনি এমনি কি কাজটা পেয়েছেন? না, 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 আমার কথা তার কি হলো প্রভাবশালী নেই পেছনে? দাদা একটা জেসিবি নিয়ে ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে আপনি আর রাজনীতি এটাও আবার আপনি- ঠিক কথা, এটাও আবার ঠিক কথা, রাস্তার যা অবস্থা, যিনি চালাচ্ছেন তিনি যে ইচ্ছাকৃত করে হচ্ছেন এটাও বলবো না। তার কারণ হচ্ছে রাস্তার অবস্থাটাও ভয়ঙ্কর। একজন চালককে, সে একজন একটা গরিব এক্স্যাক্টলি মানুষ, আপনার পয়েন্টে তাকে- আমি বলছি যে এখানে আপনি যেটা বলছেন ইচ্ছাকৃত চালায়, হ্যাঁ, কিন্তু এই রাস্তার অবস্থা হলো কি করে? আর একটা ওইটা তো মানে মার্ডার। না না, আমার বক্তব্যটা দুটো তো- হচ্ছে মৃত্যুঞ্জয়, দেখুন আমার দাদা, বক্তব্যটা দুটো হচ্ছে আলোচনা দুটো কলকাতা, হতে না পারে। কলকাতা আপনি বলতে পারেন যে সল্টলেকে- কলকাতা রাস্তা, না, না, ওখানে pumping না না, station, ওখানে কলকাতা জলের লাইন আর যাচ্ছে, সল্টলেকের রান্না- কাউন্সিলরদের মানে যা বৈভব, যা ঐশ্বর্য, সেটা তো বাংলার অন্য জায়গায় নেই। কলকাতা সল্টলেকের রাস্তার এই অবস্থা হয় কি করে? কলকাতা শহরে আমরা দেখেছি, আপনি দেখেছেন, স্বয়ং মেয়রও জানেন যে পৃথিবীর অন্যতম দামি গাড়ি নিয়ে তিনি এসছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনার সেই বিখ্যাত কাউন্সিলর, পৃথিবীর অন্যতম দামি গাড়ি নিয়ে। সেখানে দাঁড়িয়ে এই রাস্তাগুলোর এই অবস্থা কেন? স্কোয়ার ফুট আর সেন্টিমিটারে এখানে হিসেব চলছে, আমি সোনার মতো হিসেব চলছে তুলা যন্ত্রতে, যেখানে প্রমোটিং আমি হচ্ছে, সেখানে আপনার- রাস্তাগুলো তো দেখতে হবে। আমি হ্যাঁ। ঋতুদা, রাস্তা কিছু জায়গায় খারাপ হচ্ছে, কিছু জায়গায় কাজ হচ্ছে, বারবারই হচ্ছে। আপনি যদি কম্পেয়ার করেন 13 বছরের পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত জায়গার পিডাব্লিউডি রাস্তা, বা আপনি যেখানে যাবেন রাস্তার উন্নতি হয়নি। গ্রামের ভিতরে দুটো আমি মানছি। ক্ষেতের ভেতর থেকে একেবারে মোড়ামের রাস্তাগুলো যেগুলো ছিল মৃত্যুঞ্জয়, আপনি সেগুলো আমাকে কংক্রিটের রাস্তা আমাকে হয়েছে। দেবাশিস বাবু যদি তৃণমূল পন্থী বলে আমার কিছু এসে যায় না। আমি নিজে গ্রাম বাংলা ঘুরি রিপোর্টিং এর জন্য, গ্রাম বাংলার রাস্তা অনেক ভালো। বলতে গিয়ে ওয়াক অর্ডারটা বার করা, এবার সেইখানে যদি দেখা যায় যে তার নেগলিজেন্সি আছে, ডেফিনেটলি আপনারা সমালোচনা আসলে কি করবেন। মৃত্যুঞ্জয়, সেখানে আমি সমালোচনা জানি করবেন, তো। সেইখানে কথা নয়। না, কিন্তু আমার মৃত্যুঞ্জয়- কথা হলো আগে থেকেই না, আপনি কতদিন ধরে রাস্তাটা খারাপ, সেইখানে রাজনীতি না মৃত্যুঞ্জয়, করে- আমার খারাপ লাগছে আপনি কোনটা কালকে কি? খুব আপনি না, না, কালকে আমার- আপনি কালকে এটা নিয়ে গিয়ে বড়তে বা কতদিন ধরে জলের লাইনটা ব্যবহার করে কতদিন ধরে খারাপ, কতদিন না, করেছিল, না, এই ব্যাপারটা আমার আপনি খারাপ সামনে লাগছে কি? আনুন না, মানুষের, কোনো অসুবিধা নেই। আমি বলি কি, আমার খারাপ লাগছে হচ্ছে আমরা তো বাম আমলেও দেখেছি কাউন্সিলরদের, এখনো দেখছি বাম আমলে কিন্তু কাজ হয়নি। আমি একবারও বলবো না কাজ হয়েছে, রাস্তা অন্ধকার ছিল, এই রকম উন্নয়ন হয়নি। এখন মুশকিলটা হচ্ছে যে ধরুন আমি আমার বেডরুমে একটা ইট গাঁথবো, সেটাও কিন্তু কাউন্সিলর খবর পায়, এই রাস্তাটার খবর পাচ্ছে না। না, না, আমার ওতে বক্তব্য- স্কোয়ার সেন্টিমিটার আছে না, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন স্কোয়ার সেন্টিমিটারে টাকা না, নেওয়া হয় না? আমার কথা হলো কি, না, বলুন না দেখি। আপনি তো- আমি বুকে হাত রেখেই কথা বলছি। প্রথম কথা হয় হলো না, 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 আমি আমার প্রথম কথা হলো যে যদি কেউ কোনো জায়গায় কয়েক সেন্টিমিটারে টাকা নেয়, যে টাকা নিচ্ছে, যে টাকা দিচ্ছে, দুজনেই সমান অপরাধী। আর যদি কেউ জোর করে নিয়ে থাকে তাহলে কমপ্লেন হোক। আমি কোনো অন্যায় করিনি, আমার কোনো কাজ, আমি কোনো আমি কোনো দুর্নীতি করব না, আমি কোনো দিয়ে আমার যদি কোনো সবকিছু ঠিক থাকে, আমি কেন অ্যাডভান্টেজ নিতে যাবো একজন কাউন্সিলরের কাছ থেকে? আমি বাঘের বিরুদ্ধে না আমার বাড়িতে আমার যদি একজন করেছিল, কিন্তু আমি প্ল্যান পাস আপনাদের উত্তরেরই একজন করেছিল, আমি বলছি না, উত্তরেরই একজন করতে গিয়েছিল, তার অবস্থা কি হয়েছে জানেন? আমি 2018 আগের ঘটনা। আমি একটা কথা বলি যে ধরুন আপনি সাধারণ নাগরিক হিসাবেই আমি যদি ভাবি যে আপনি একটা প্ল্যান করে বাড়ি করতে চাইছেন, আপনি সমস্ত নিয়ম মাফিক কাজ করছেন, আপনি বেনিয়ম করছেন না, কাউন্সিলরের ওখানে কোনো দেখার রাইটই নেই। আমিও এটা জানতাম। তাহলে কাউন্সিলর তাহলে বেনিয়ম না করলে, বা আমি বলছি যে যারা এই যে স্কোয়ার ফিটে টাকা তুলছে, সে আমার দলের কাউন্সিলর হোক বা অন্য দলের কাউন্সিলর হোক, কলকাতার বুকে তো বিরোধী দলেরও কাউন্সিলররা আছে, যেই থাকুক, যে তুলছে আমার দলের হলো, আমি রিপিট করছি, এবং যে দিচ্ছে সমান অপরাধী। আর কেউ যদি জোর করে না তাহলে কমপ্লেন করুক।
পুলিশের কাছে কমপ্লেন করবে। আরে কেন কমপ্লেন করবে? কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশের কাছে গিয়ে আরে কমপ্লেন কি কাউন্সিলরের কাছে কি? এখন তো টক টু মেয়র হয়ে গেছে, কত ধরনের কত কমপ্লেন যায় টক টু মেয়রের কাছে এবং ব্যবস্থা নেওয়া হয়। কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, একাধিক ইনসিডেন্ট আছে এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়র নিজে বলেছে ওখানে দাঁড়িয়ে, অনলাইনে তাকে ওয়েটিং এ রেখে ফোন করেছে। এই ইনসিডেন্ট গুলো কি দেখি না? মুশকিল হলো দেখুন এইগুলো না আপনারা একটা পার্ট দেখাচ্ছেন, অ্যাকশনের পার্টটা দেখান না। বিভিন্ন ধরনের অ্যাকশন হয়েছে, বড়তে অ্যাকশন হয়েছে। মানে কোন কাউন্সিলরের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে আমি বলছি না, একটা নাম বলুন না আমার জানা। ধরুন একটা যখন একজন কাউন্সিলরের বিরুদ্ধে অ্যাকশন বিভিন্ন ধরনের, মানে আমি বলছি যে বেআইনি বাড়ি ভেঙে পড়ে যা তা হয়ে গেল সবাখানে কাভারেজ হলো, কোনো অ্যাকশন হয়েছে না? এক কি বলেছে যারা ধরুন বেআইনি বাড়ির, প্রথম কথা পারমিশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে কাউন্সিলর তো পারমিশন দেয় না, কাউন্সিলরের দেখারও রাইট নয়। সাধারণ মানুষ কাউন্সিলরকে কাউন্সিলর শুধু স্কয়ার ফুট, কাউন্সিলরকে সাধারণ মানুষ যদি স্কয়ার ফিটে টাকা দেয় সে বোকা বলেই দেয়। কাউন্সিলর পারমিশন দেয় না রিতদা। আপনার শোটা যেই সাধারণ মানুষরা দেখছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি কোনো কাউন্সিলরকে আপনারা টাকা দিয়ে দেন ভুল করছেন। এটা ওই কাউন্সিলরকে ওই আপনি বলছেন আমি কেটে এই জিনিসটা আপনারা সবাইকে পাঠাবো। সাধারণ মানুষ কাউন্সিলরকে কেন টাকা দেবেন? কেন টাকা দেবে? কেন সাধারণ মানুষ কেন টাকা দেবে কাউন্সিলরকে? আপনি যে বলছেন, তাহলে আপনি একটা স্টিং অপারেশন করে দেখান না কাউন্সিলরকে টাকা দিচ্ছে, আপনি টাকা দিচ্ছে দেখান। স্টিং অপারেশন করলে না না মৃত্যুঞ্জয় স্টিং অপারেশন করলে আমি কেন কাউন্সিলর করবো? তাহলে তো আরো বড়। তাহলে আপনি করুন, আপনি একটা অভিযোগ দিচ্ছেন। সাধারণ মানুষ, আমি তো রিপিট করছি, সাধারণ মানুষ কেন কাউন্সিলরকে টাকা দেবে? মৃত্যুঞ্জয় এই কেন টাকা দেবে আপনি বারবার রিপিট করে দেখেন। এই জন্যই আপনাকে ভালো লাগে, আজকে আপনি পরিষ্কার বলে দিলেন কাউন্সিলরকে, কাউন্সিলরের অধিকারীও নেই যে পারমিশন দেবে, তাহলে সাধারণ মানুষ কেন দেবে? এটা তো একটা বিরোধীদের চক্রান্ত এবং অভিযোগ। বাহ, এটা আমার ভালো লাগলো। আমি একবার চলে যাবো রোহিণীর কাছে। রোহিণী, হাওড়াতে কি এর থেকে অন্যরকম কিছু? আমি তো যেভাবে বসি, আর কালকে নিয়ে 53 ডেজ হলো রাত্রে। তো মহালয়ের দিন আমাদের 4টে থেকে 6টা অবধি একটা প্রোগ্রাম ছিল। আমরা মোটামুটি 80-90 জন মেয়ে ছেলে বাচ্চা যেরকম ভাবে বসি। তো রাত্রি আমি মোটামুটি 1:45 অবধি ওখানে ছিলাম। সেখানে কোনো রকম আলাদা করে মাইক্রোফোন, মাইক বা কোনো রকম ডিভাইস ছিল না। এবার গেছি, গিয়ে খাবো, খেয়ে আবার 4টের সময় 4:45 আসার কথা। তো এসে আমরা অনুষ্ঠান করব, আমাদের মতো করে অনুষ্ঠান নয়, অভয়ের জন্য যে প্রতিবাদ বা যা কিছু অন্য রকমের মহালয়া যেটা বলেছিলাম, দেখলাম চারিদিকে, আমার লাইভ আছে আমার পেজে গিয়ে, মানে মাইক যেটা বলে, মানে এত ডেসিবেলের উপরে লাউড স্পিকার। হ্যাঁ, সেখানে হিন্দি গান চলছে ভোরবেলা, তখন বাজে 4:05 থেকে হিন্দি গান চলছে, বাংলা গান চলছে, এবং তারপরে মহালয়া। মানে আমি 26 নম্বর ওয়ার্ড, হাওড়া শ্যামাশ্রী যেখানে বসি, মল্লিক ফটক থেকে নতুন রাস্তা, মানে অতটা জায়গা, কোথাও কিচ্ছু নেই। মানে হঠাৎ করে যেখানটা আমি বসি, বা আমি নয়, আমি তিলোত্তমার মুখ, আমি তিলোত্তমা, আমি মনে করি, নাহলে এতটা সাহস হয়তো আমার হয় না 53 দিনের। সো ওখানে মানে, আর যত আমি জানি না কোথা থেকে কন্ট্রোল হচ্ছে, আমি যেভাবে কথা বলছি ওনারা তত সাউন্ডটাকে বাড়িয়ে দিচ্ছেন, এবং আমি আরো যাদের তারা আছেন। এটা কারা বলুন তো? এটা তো আমি মানে আমার সেই মুহূর্তে এটা মাথায় আসেনি। মানে দেখুন, এটা তো সাধারণ কোনো মানুষ না, নিশ্চয়ই মানে কেউ একজন রাত্রিবেলা পুলিশ প্রশাসন কেউ কিছু তাদের বলে, পুলিশ প্রশাসন ওখানে ছিলেন, এবং আমরা যেখানে 4:05 সময় বলিউড হিন্দি গান চলছে, এবং সেটা আমার এতে লাইভ করা, মানে আমি শোনাচ্ছি যে এই দেখুন এই গানটা চলছে। এরা কি সাধারণ মানুষ হতে পারে? সাধারণ মানুষ তো একটা জায়গায় গিয়ে, পুলিশ আসেনি একবার? পুলিশ ওখানেই ছিলেন। আমি যেখানে বসি তখন, আমি যখন গিয়েছিলাম তখন আমি 3 জন আমরা ছিলাম। পুলিশকে বলেছিলেন? হ্যাঁ, পুলিশকে বললাম যে এখানে কেন, ওনারা যাই দেখছেন আমি লাইভ করছি চলে যাচ্ছেন। আমার লাইভেও পুলিশ স্যারেরা যারা আর কি যাই হোক মেরুদণ্ড যুক্ত, মাথা যুক্ত ব্যক্তি সবাই তারা ছিলেন, এবং লাইভ করতে দেখে ওনারা চলে যাচ্ছেন, আপনি কেন লাইভ করছেন? এবং আমি যেখানটায় বসলাম, যে গার্ডরেলটা ছিল, আমি জানছি এখানটায় গার্ডরেল দেওয়া, এবং আমি বাচ্চাগুলোকে 3-4টে বাচ্চা ছিল, সবাই 5 বছর 6 বছর, ওরা রোজই আসে, নিয়ে বসলাম। আপনি বাচ্চাদের নিয়েছিলেন আর মহিলারা ছিলেন, এবং পুরুষও কিছুজন ছিলেন, টিচার ছিলেন, লয়ার ছিলেন। আমরা তো সবাই স্ট্রেঞ্জার, কেউ কাউকে চিনি না, ডে 1 থেকে আমি একা, এবং তারপর একে একে সবাই আসে। যেমন সেদিনকেও যারা তর্পণ করতে যাচ্ছিলেন, অনেক ভাইরা, অনেক বোনেরা, দিদিরা, তারা আমাদের সাথে এলেন। প্রতিদিনই নতুন মুখ বা পুরানো মুখ তো থাকেই,
অসুস্থতার জন্য মানে অনেকে আপনার আসতে পারে না। আপনার কণ্ঠস্বরটা ঢেকে দেওয়ার চেষ্টা বারবার হ্যাঁ, চলছে। এবং মানে তবে রোহিণী, যত- আমি একটা হ্যাঁ। কথা বলবো, এরা যা বুঝলাম, যতটুকু আপনার কথা শুনে বুঝতে পারছি, এরা খুবই ক্ষমতাশালী, প্রভাবশালী, কারণ পুলিশ এদের সমীহ করে চলে। এরা যে আপনাকে আর কোনো ক্ষতি করেনি, এর জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো, কারণ আর কিছু যে ক্ষতি করতে করেননি উনারা, এটা উনাদের কিন্তু বদন। হ্যাঁ, মানে আমি ছাড়া বাকি সবাই বেশ ক্ষতিগ্রস্ত আর কি। মানে এটা বলার পর আবার দেখুন কালকে কি হয়। ক্ষতিগ্রস্ত কেন বলছেন? যারা আসতেন, যারা আসছে ওই যে টোটো তাদের জ্বালিয়ে দিচ্ছে, এবং তারা 50 দিন তাদের আজকে খাওয়া দাওয়া কিছু নেই, এবং মানে আপনার সঙ্গে শামিল হয়েছিল প্রতিবাদে আরজি করে তিলোত্তমা, একদম, একদম। অভয়া, তার জন্য প্রতিবাদে তার টোটোটাই জ্বালিয়ে দেওয়া হলো, এবং হরিজন বস্তিতে গিয়ে বলা হলো তুই আবার ওই মেয়েটির সাথে যাচ্ছিস, ওই মেয়ে 100 টাকার কাজগুলো তো তোরা করিস আমার সাথে। আবার মেয়েটি, কিন্তু তারা ভয় পায়নি, তারা আবার এসেছে, সেটা কথা না। এবং আরেকটা জিনিস হচ্ছে, যেটা আপনাদের চ্যানেলের তরফ থেকে মানে হয়ে আমি বলতে চাই, যেটা হাওড়াতে 9টি মেয়ে গায়েব, তার মধ্যে একটি বা দুটি মেয়ে আমার গ্রুপ, মানে এটা আমার গ্রুপ বলা যায় না, এটা পুলিশের কি ডায়েরি হয়েছে? হ্যাঁ, পুলিশের ডায়েরি হয়েছে, কাউকে গাইঘাটা থেকে পাওয়া যাচ্ছে, এবং এটা নিয়ে কোনো চ্যানেল কোনো কিছু নিয়ে মিডিয়া নিয়ে হয়তো মা বাবারা ভয় পায়, বাট যারা ভয় পাচ্ছেন প্যারেন্টসদের আমি এটাই বলবো, আজকে 9 জন হয়েছে, কালকে 90 জন, একটা গ্রুপ পাওয়া গেছে, যেটা আমি ইন্টেলিজেন্স ব্যুরোর থেকে জানতে পারি, কারণ আমি সরাসরিভাবে এটার সাথে যুক্ত ছিলাম। আফটার মাই শুট আমি সারা রাতি থানা, পুলিশ এগুলোর সাথে ছিলাম। গাইঘাটা থেকে একটি মেয়েকে পাওয়া গেছে, এবং তারও কোমরের কাছে 3টে সেলাই পাওয়া গেছে, কিন্তু তারা না, এখানে রোহিণী, আমি আপনার কথাকে অত্যন্ত গুরুত্ব এবং সংবেদনশীলতার সঙ্গে জানাচ্ছি যে পুলিশে যদি ডায়েরি না হয়, আইনত যদি এই বিষয়টা না নিয়ে এগোনো যায়, তাহলে অবশ্যই আমি কিন্তু আপনার সঙ্গে 100% মত। আপনি কিন্তু আরেকটা কথা বলবো, জিডি নেওয়া হচ্ছিল না, কিন্তু না, আমি এই ক্ষেত্রে বলছি, এখন তো এটা কিন্তু আমি আপনাকে বলছি এবং দর্শকদেরও বলছি, জিডি যদি থানা না নেয়, এখানে প্রাক্তন আইপিএস অফিসার আছেন, জিডি কিন্তু দরকার হলে আপনারা আইনজীবী বা নিজেরাও মেল করে করতে পারে, তাই তো? হ্যাঁ, সেটা মেল করে করা দেবাশিস একটু বলে দিন যদি এরকম হয়। মানে জিডি কেন, এফআইআর যদি পুলিশ না নেয়, সেক্ষেত্রে আইনগত প্রভিশন আছে, আপনি কোর্টে গিয়ে প্রথম কথা মেল করতে পারেন সিনিয়র অফিসারদের, তারপরেও যদি না হয় সমস্ত ডকুমেন্টেশন নিয়ে ইউ ক্যান গো বিফোর দ্য লার্নেড কোর্ট। অবশ্যই আমি কেন আলোচনাটা এখানে করবো না, অবশ্যই আমার আপনার সঙ্গে সহমর্মিতা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয়ই আছি। যদি 9টি মেয়ে হাওড়া থেকে উধাও হয়ে যায়, আমরা আপনার সঙ্গে 100% আছি, এবং শুধু আমরা নয়, আমার মনে হয় সমস্ত মিডিয়ার সাংবাদিকরা তারা থাকবেন। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেহেতু এটা একটা গণতান্ত্রিক দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশে যতক্ষণ না আইনত, মানে এটা আমার গ্রুপ বলা যায় না, এটা পুলিশের কি ডায়েরি হয়েছে? হ্যাঁ, পুলিশের ডায়েরি হয়েছে, কাউকে গাইঘাটা থেকে পাওয়া যাচ্ছে, এবং এটা নিয়ে কোনো চ্যানেল কোনো কিছু নিয়ে মিডিয়া নিয়ে হয়তো মা বাবারা ভয় পায়, বাট যারা ভয় পাচ্ছেন প্যারেন্টসদের আমি এটাই বলবো, আজকে 9 জন হয়েছে, কালকে 90 জন, একটা গ্রুপ পাওয়া গেছে, যেটা আমি ইন্টেলিজেন্স ব্যুরোর থেকে জানতে পারি, কারণ আমি সরাসরিভাবে এটার সাথে যুক্ত ছিলাম। আফটার মাই শুট আমি সারা রাতি থানা, পুলিশ এগুলোর সাথে ছিলাম। গাইঘাটা থেকে একটি মেয়েকে পাওয়া গেছে, এবং তারও কোমরের কাছে 3টে সেলাই পাওয়া গেছে, কিন্তু তারা না, এখানে রোহিণী, আমি আপনার কথাকে অত্যন্ত গুরুত্ব এবং সংবেদনশীলতার সঙ্গে জানাচ্ছি যে পুলিশে যদি ডায়েরি না হয়, আইনত যদি এই বিষয়টা না নিয়ে এগোনো যায়, তাহলে অবশ্যই আমি কিন্তু আপনার সঙ্গে 100% মত। আপনি কিন্তু আরেকটা কথা বলবো, জিডি নেওয়া হচ্ছিল না, কিন্তু না, আমি এই ক্ষেত্রে বলছি, এখন তো এটা কিন্তু আমি আপনাকে বলছি এবং দর্শকদেরও বলছি, জিডি যদি থানা না নেয়, এখানে প্রাক্তন আইপিএস অফিসার আছেন, জিডি কিন্তু দরকার হলে আপনারা আইনজীবী বা নিজেরাও মেল করে করতে পারে, তাই তো? হ্যাঁ, সেটা মেল করে করা দেবাশিস একটু বলে দিন যদি এরকম হয়। মানে জিডি কেন, এফআইআর যদি পুলিশ না নেয়, সেক্ষেত্রে আইনগত প্রভিশন আছে, আপনি কোর্টে গিয়ে প্রথম কথা মেল করতে পারেন সিনিয়র অফিসারদের, তারপরেও যদি না হয় সমস্ত ডকুমেন্টেশন নিয়ে ইউ ক্যান গো বিফোর দ্য লার্নেড কোর্ট। অবশ্যই আমি কেন আলোচনাটা এখানে করবো না, অবশ্যই আমার আপনার সঙ্গে সহমর্মিতা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয়ই আছি। যদি 9টি মেয়ে হাওড়া থেকে উধাও হয়ে যায়, আমরা আপনার সঙ্গে 100% আছি, এবং শুধু আমরা নয়, আমার মনে হয় সমস্ত মিডিয়ার সাংবাদিকরা তারা থাকবেন। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেহেতু এটা একটা গণতান্ত্রিক দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশে যতক্ষণ না আইনত তারা হারিয়ে গেছে, মিসিং যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ আমরা এটা নিয়ে আপনার সঙ্গে আছি। অবশ্যই আমরা আপনার সঙ্গে আছি, আমরা আলোচনা করব না, কারণ
এই কি ঘটনা, ব্যক্তিগত ঘটনা না সত্যি প্রতিবাদের জন্য তাদের সরে যেতে হয়েছে, এইগুলো তো আমরা বলতে পারছি না, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন, আপনার সঙ্গে আছি এবং আমরা অবশ্যই থাকব। কিন্তু যে জিনিসটা ভয়ঙ্কর, আপনি বলছেন যেখানে প্রতিবাদ সেখানেই শুরু হয়ে গেছে এখন দমন। এটা কি উৎসবের জন্য মনে হচ্ছে? আমি যেহেতু আগের দিনই ওখানে দাঁড়িয়ে, আমাদের কাছে কোনো মাইক্রোফোন থাকে না, আমি এই গলাতেই বলি এবং প্রচুর মানুষ আসে থাকে পাশে। আপনার গলাও তো ভেঙে গেছে। হ্যাঁ, এটা তো হবেই 53 দিন, মানে আজকেও অনেকটাই ঠিক, মানে কারণ কালকে আমি একটু কম বলেছি বা থেকেছি তার জন্য হয়তো। তো ওখানে এইভাবে যে বড় বড় মাইক যেটাকে বলে, মানে আমার পেজে গিয়ে দেখবেন সেই লাইটগুলো, হ্যাঁ লাউড স্পিকারগুলো, মানে আমি এইভাবে কথা বলছি ওখানে আরো তীব্রতা হচ্ছে। মানে এটা তো একটা সাধারণ মানুষ গাছের ওপরে উঠে গিয়ে একটা সিস্টেমকে আমি চালু করে দিলাম, সেটা তো হয় না। এবং তাতে হিন্দি গান বাজছে, বাংলা গান বাজছে মহালয়ের দিন সকালে, এবং তারপর মহালয়া। আমি তো মুম্বাই থাকি কাজের জন্য বা কলকাতায়, মহালয়া যেহেতু আমার জন্মতিথি, আমি হাওড়াতে থাকি, আমি কোনো দিনও দেখিনি যে এইভাবে মহালয়া, মানে তীব্র স্বরে, এবং আমি সেটা পুরো ভিডিও করেছি যে পুরো নতুন। এটাও হতে পারে যে বিভিন্ন জায়গায় যেমন রবীন্দ্রসঙ্গীত হতো আগে বা এখনো হয়তো হয় বিভিন্ন জায়গায়, আমি সেটা নিয়ে যাচ্ছি না। এটা যদি হতো মল্লিক ফটকের মুখেও হচ্ছে, হাওড়া ময়দানেতেও হচ্ছে, নতুন রাস্তা, মানে আসলে এনারা ভাবছেন, যারাই ভাবুন না কেন, যে যারা বড় বড় রাজনীতিবিদ বা সো কল্ড যেটাই হোক চেয়ারের তাগিদে, যে এরা একদম বোকা, এরা কিছু জানে না। বাট আমরা তো উচ্চশিক্ষিত মানুষেরা, আমরা মানে আমাদের মানার হুঁশ, রাজনীতিক পতাকা, রাজনীতি এগুলো সব পরে, সবার আগে মানুষ হতে হবে মানার হুঁশ যুক্ত, তারপর 18 বছরের পরে তো একটা পতাকা আসবে। খুব দামি কথা বলেছেন। আমি একবার চলে যাব দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবু, কোথাও কি মনে হচ্ছে আপনার যে দেখুন পুলিশ হচ্ছে অস্ত্র, যদি কেন্দ্র সরকারের ইডি সিবিআই হয় তাহলে রাজ্য সরকারের সিআইডি এবং রাজ্য পুলিশ, এটা আমার কথা নয়, শীর্ষ নেতৃত্বই তো একসময় বলেছেন ওদের যদি সিবিআই আর ইডি থাকে আমাদের তাহলে সিআইডি আছে, পুলিশ আছে। তা কোথাও কি মনে হচ্ছে যে পুলিশকে পুরোপুরি ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে যেখানে রাজনীতির রং নেই, যেখানে পতাকা নেই, সেখানে প্রতিবাদ থামানোর জন্য গাস্টাপোর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে পুলিশ? দেখুন, এটা নিয়ে তো বিতর্কের কোনো অবকাশ আছে বলে মনে হয় না। তার কারণ হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে ইউজ করে বিদ্রোহ দমনের একটা পন্থা হিসাবে বারবার এই অভিযোগ নেমে এসেছে। এবং এখানের যে ঘটনা ঘটেছে, আমি বড় মানে এখন ওই পার্সপেক্টিভে যেতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। আমি এটুকুই বলতে পারি যে ঘটনাটা কি সেটা ভাবতে হবে। ঘটনাটা মানে আমার মনে হয় সমাজে সব থেকে ন্যাক্কারজনক ঘটনা। সেই জায়গাটাতে আমাদের কে কিভাবে তার আন্দোলনের অভিমুখ হবে বা কিভাবে প্রতিবাদ করবে, আমার মনে হয় প্রতিবাদ সবাই করা উচিত না, মানে এটা হচ্ছে মাস্ট হওয়া উচিত। কিন্তু শাসক দলের একটা ভার্সন যেখানে চলে আসছে যে হ্যাঁ আমরাও প্রতিবাদ করছি, আমরাও চাইছি, কখন গিয়ে চাইছেটা কখন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার এগেনস্টে কি অভিযোগ আছে? আমার এগেনস্টে অভিযোগ আছে ট্যাম্পারিং অফ এভিডেন্স, ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, এবং যারা এতদিন ধরে এটা হলো, সব কিছু ঘটে যাওয়ার পরেই বলছে যে এটা এতদিন খুব, মানে আমি অনেকের মানে বক্তব্য শুনলাম যে চোর ডাকাত মানে হোয়াট এভার, তারাও কনফেস করছেন, কিন্তু এত পরে কেন? সেটা কি আমরা যদি আগে, মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে এই যে উৎসবের মরশুমে বিভিন্ন লোককে বন্ধ করছি বা বিভিন্ন জায়গায় আন্দোলনকে করছি, তা এটা করে কি সত্যিকারের মানুষের মনকে জয় করা যায়? তার থেকে আমি যদি তাদের দোষীদের সঠিকভাবে সাজা দিতাম, আজকে এই প্রসঙ্গটাই আসতো না। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি এই কথা নিয়েই যাবো। সত্যি তো, মানে লেবু যত কচলাবে তত তেতো হয়ে যাবে। কোথাও মনে হচ্ছে না আরজি করে এই যে প্রতিবাদগুলো হচ্ছে, সেখানে যে বিভিন্ন জায়গা থেকে দমন পীড়ন নেমে আসছে, সেটা দমদম হতে পারে, সেটা হাওড়া হতে পারে, সেটা নৈহাটি হতে পারে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, অভিযোগ আসছে। কোথাও কি মনে হচ্ছে না আরও একটু গণতান্ত্রিক প্রসারিত একটা উন্মুক্ত অঙ্গন দরকার? সেখানে শাসকের বিরুদ্ধে, বা আসলে তো শাসকের বিরুদ্ধে নয়, আসলে তো জঘন্য একটি ধর্ষণ এবং
খুনের ঘটনা এবং একটা ব্যবস্থাপনার বিরুদ্ধে, যাতে কিছুটা হলেও সরকারের দায় বর্তায়, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু কোথাও মনে হচ্ছে না যে যত চেপে ধরছে তত আরও বিষয়টা আরও বেশি আরও বড় হয়ে আসছে? নিতদা 9 তারিখ ঘটনা ঘটেছে, 10 তারিখ থেকে মানুষ রাস্তায় নেমে বিভিন্নভাবে অরাজনৈতিক রাজনৈতিক বিভিন্ন মানুষ আন্দোলন করছে। 10 তারিখ থেকে আজকে এখনও অবধি আমরা যে শো করছি, এখনও অবধি এত আন্দোলন হয়েছে, কোথায় দমনপীড়ন সেই ঘটনা ঘটেছে আপনি বলুন। মানুষ আন্দোলন করছে, 14 তারিখ মানুষ রাস্তায় যেইভাবে বেরিয়েছে, তারপরেও বেরিয়েছে, রাজনৈতিক দল করেছে বা মঞ্চ করে টানা করে গেছে, শ্যামবাজারের মোড়ে বিজেপি করেছে, সিপিএমের যুব সংগঠন করেছে, তো মানুষ আন্দোলন করেছে, বিরোধী দল রাজনৈতিক আন্দোলন করেছে, ডাক্তাররা পরিষেবা বন্ধ রেখে আন্দোলন করেছে, গরিব মানুষগুলো পরিষেবাকে তাদের গান পয়েন্টে রেখে আন্দোলন করেছে, তাদের দাবি দাওয়া তো আন্দোলন হয়েছে। আমি পরিষেবা আলোচনা হবো, আমার দাবি দাওয়া রাখবো, কাকে দেবো না, কাকে পরিষেবা দেবো না, গরিব মানুষগুলোকে দেবো না। তারপরেও কিন্তু আমরা তাদের আন্দোলনের প্রতি আমাদের নেত্রী সহমর্মিতা দেখিয়েছি। উড়িষ্যায় আপনি বলবেন এখনই পাশের রাজ্যে চলে যাচ্ছি, নার্সরা 2 দিন আন্দোলন করেছে, এসমা জারি করে দিয়েছে বিজেপির সরকার। আমরা বলছি না, এমসে এই ঘটনার জন্য প্রতিবাদ করার জন্য দিল্লি পুলিশ জুনিয়র ডাক্তারদের প্রতি সুপ্রিম কোর্ট বলার পরেও কেস রেজিস্টার্ড হয়েছে। এইখানে তো আন্দোলনটা হচ্ছে, আমরাও তো বলছি আন্দোলন করুক, আন্দোলন করতে তো কোনো মানে অসুবিধা নেই। আমাদের দুটো বক্তব্য, আজকে দেবাশিস বাবু এত কথা বলছিলেন যে বিচার হবে, বিচার সবাই চাইছে, দেওয়ার দায়িত্ব হলো কোর্ট দেবে, আপাতত শিয়ালদা কোর্টে চলছে এবং সিবিআই কে সেটা প্রমাণ করতে হবে। সুপ্রিম কোর্টে চলছে, সুপ্রিম কোর্টে চলছে, সুপ্রিম কোর্টে সুপ্রিম নিজের মতো চলছে, কিন্তু আপাতত বিচারটা তো শিয়ালদা কোর্টে মানে বিচারপতিই দেবেন এবং সিবিআই কে সেখানে প্রমাণ করতে হবে কারা আছে। আজকে বলছে যে ট্যাম্পার অফ এভিডেন্স, আমরা একের পর এক তথ্য দেখতে পাচ্ছি, যেই ঘটনাগুলো ট্যাম্পার অফ এভিডেন্স বলছে যে 10 তারিখ 12 তারিখ কমিটিতে সেখানে বৈঠক হওয়ার পরে জুনিয়র ডাক্তার নার্সদের সাথে সেখানে জুনিয়র ডাক্তার না না, এখানে একটা কথা বলি, ধরুন আপনাদের তৃণমূল থেকে বিজেপিতে যায়, বিজেপি থেকে তৃণমূলে আসে, ডাক্তারদের মধ্যেও তো শুধু কি ফুলে ফুলে ঢলে ঢলে হয় না। ডক্টর সন্দীপ ঘোষের জুনিয়র না, ডক্টর সন্দীপ ঘোষের সময় যারা ওই পক্ষে ছিল তারা এই পক্ষে আসতে পারবে এরকম লেখা নেই তো। না না, আপনি বলছেন যে ওই ডাক্তাররা শিফট হয়ে গেছে, মানে ধরুন রাজীব বন্দ্যোপাধ্যায় একসময় আপনাদের চার্টার্ড ফ্লাইটে চলে গেলে 9 তারিখের কমিটিতে যে 5 জন ছিল সেই কমিটিতে 3 জন তো এখনো তো কমিটিতে আছে। আপনি বলছেন শিবির বদলেছে, তৃণমূল থেকে মানে তৃণমূল ছাত্র পরিষদ করতে। না না না, আমি বলছি না, আমি বলছি আপনাদের যেরকম বিজেপি তৃণমূলে দাদা 9 তারিখ যখন এরকম, আমি একটা কথা বলি, 9 তারিখ যখন ঘটনাটা ঘটেছে 50 নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর সজল ঘোষ পৌঁছে গেছিলেন, অগ্নিমিত্রা পাল পৌঁছে গেছিলেন, বিজেপি ওখানে ফিল্ডে ছিল, এত মানুষ এত টিভি চ্যানেল কভার করছিল, ওখানে দাঁড়িয়ে যখন আপনারা সমস্ত মিডিয়া আছেন এবং জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, তাদের প্রতিনিধি হয়ে 5 জন ওখানে উপস্থিত, তাদের প্রতিনিধি হয়ে তারা বলছে আমরা স্যাটিসফাই, সাইন করছে। আজকে এই তথ্যটা সামনে আসছে, যেভাবেই হোক না, তখন অনেকগুলো ঘটনা ঘটেছে, ডক্টর সন্দীপ ঘোষ তখনও গ্রেফতার হয়নি, তখনও তাকে গ্রেফতার করা হয়নি, তখনও আপনারা আপনার কথা ঠিক না, ঋতুপ্রধান আপনার কথাই ঠিক, তো তারা কমিটি ওই দল ওই পক্ষ, সন্দীপ ঘোষ গ্রেফতার হয়নি, তাহলে এখন সিবিআই তার মানে আপনি মানছেন ওই 5 জনকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা উচিত, ওই 5 জন জুনিয়র ডাক্তার যারা স্যাটিসফাই লিখেছে? অবশ্যই জিজ্ঞাসাবাদ, তারাও তো আন্দোলনের মুখ এখন, তাহলে তাকেও তো যুক্ত হবে। তুমি পোস্টমর্টমে এখন নিয়ে হচ্ছে, আজকে তো আরেকটা সংবাদ মাধ্যম, এই যে আপনাদের বিভিন্ন সোর্স থাকে তো, আপনার সোর্স বলতে বাধ্যও না, বলবেনও না, একটা সংবাদ মাধ্যম বলছেন এভিডেন্স ট্যাম্পার হয়েছে, পোস্টমর্টমে এই হয়েছে, কেন হয়েছে, আর একটা সংবাদ মাধ্যম আজকে বলছে এমসেট ডক্টরদের দিয়ে পরীক্ষা করা হয়েছে, তারা বলছেন যে না সমস্ত কিছু ঠিক আছে, পোস্টমর্টমে কোনো গাফিলতি নেই। কোনটা সাধারণ মানুষ বিশ্বাস করবে? আমরা তো ধরুন রাজনৈতিক, আমরা রাজনৈতিকভাবে আমরা সাধারণ বুদ্ধি কি বলে, সাধারণ বুদ্ধি কি বলে, একজন তিনি এইভাবে ধর্ষিতা হয়েছেন, তাকে খুন করা হয়েছে, 7 তাড়াতাড়ি তাকে সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ সেখানে ময়নাতদন্ত করা হয়েছে, পুলিশকে দিয়ে 7 তাড়াতাড়ি বাড়ির লোককে বসিয়ে রেখে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, দুর্ব্যবহার মানে কিন্তু মুখের দুর্ব্যবহার নয়, তাদের দেখতে না দিয়ে বসিয়ে রেখে সঙ্গে সঙ্গে ফোন করে, সেইখানে আবার একজন কাকু ছিলেন, আগে লাল কাকু এখন সবুজ কাকু, তিনি গিয়ে 7 তাড়াতাড়ি দাহ কার্য করেছেন এবং সেখানকার বিধায়কও সেখানে ছিলেন, সব মিলিয়ে তো বোঝা যায়। কোথাও কি মনে হচ্ছে উৎসবে আছি, প্রতিবাদে নেই, প্রতিবাদ হলেই গ্যাস্ট পোলে নিয়ে দাও? না না দাদা, মানে উৎসব হবেই,
উৎসবের 50,000 কোটি টাকার অর্থনীতি। অবশ্যই সিগারেট ছিল না, না আমার বক্তব্য হচ্ছে না, এটা তো মানুষ ঠিক করবে। এটা কি কেউ ঠিক করে দিতে পারে উৎসব হবেই? না, আমরা ঠিক করব, আমরা আমাদের মতো করে ঠিক করব। মানুষ যারা, আমরাও তো মানুষ। আপনি কি একটা সেগমেন্টে তার মানে ঠিক তামাক শিল্প, সিগারেট শিল্প, মদ শিল্প, এগুলোতেও তো অর্থনীতি। আমরা সবাই তাহলে বলি, বক্তব্য হলো যে না, উৎসব আজকে যে যে ঘুগনি বেচছে, যে আপনি যেমন ওইটা দেখলেন, যে এগুলো যিনি সুরা বেচছে, যিনি সিগারেট তামাক বেচছে, ঠাকুর তৈরি করছে, যে প্যান্ডেলটা বাজছে, যে লাইটের লেবারটা কাজ করছে, তার সারা বছরের পরিবারের রোজগারের উপরে। উৎসবে শামিল হওয়াটাও মানুষের সিদ্ধান্ত, প্রতিবাদেও থাকাটা মানুষের সিদ্ধান্ত। আমি উৎসবে থাকবো না, এইটাও কি ঠিক করে দেবে কেউ? না, কেন ঠিক করবে? উৎসব হবে, আমরা করবো, আমরা আমাদের মতো উৎসব করবো। আপনার পছন্দ না, আপনি উৎসব করবেন না, মিটে গেল। আমরা উৎসব করার আহ্বান করবো, আপনি উৎসব না করার আহ্বান করবেন, মানুষ যেটা গ্রহণ করবে করবে। তার মানে আপনি বলুন যে উৎসবে না। ওনারা সমব্যথী বলেই হয়তো 10 লক্ষ টাকা একটা মেয়ের শরীরের দাম উঠেছে। কে বলেছে আপনাকে? কোন ভিডিওতে একটা দেখান তো 10 লক্ষ টাকা শরীরের দাম? বাজে কথা বলার আপনার অধিকার আছে? আপনি চিৎকার করলেই তো হবে না। আপনি চিৎকার করলে রেসপেক্টেড সিএম বলেছেন। আর কাইন্ড থেকে দেখাতে বলুন। বলেনি। আপনি আমার অবশ্যই তর্ক দেখাতে আমি জানাতে পারি না। আমি জানাতে বলছি। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, এবার অন্য পরিস্থিতি হচ্ছে না। রোহিণী আমি 1 মিনিট আসছি। না, আমি শুধু মৃত্যুঞ্জয়, সিএম একবারে বলেছে। সিএম বলেনি আমরা 10 লক্ষ টাকা তো দিয়ে দিতেই পারি। আমরা তর্ক বিতর্ক থাকবে। আমি আমি একেবারে যা আছে সবাই আর্কাইভে রেখেছেন। আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, কিন্তু মৃত্যুঞ্জয় এটা তো মানবে, এইবারকার পুলিশের এবারকার যা ঘটনা ঘটছে, এবার উৎসবটা একটা এমন পরিস্থিতিতে হচ্ছে যেরকম দুর্গাপুজো আমরা আগে কখনো দেখিনি। এমনকি আপনি এটা জানেন, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাগো বাংলার অনুষ্ঠানেও কিন্তু তিনি এই কথাটা, তার কথার মধ্যেও কিন্তু ছিল বক্তব্যে, যে যাদের বাড়ির মেয়ে যায় তার যন্ত্রণা আমি বুঝি। মানে এইবারের পুজোটা একটু অন্যরকম, তো এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। দেখুন, আপনি বলছেন একজন আমাদের মহিলা, আমাদের বোন, যার যেরকম ভাবে সে চলে গেছে। না, এবারে পুজোটা আমি একদম ব্যক্তিগত, আমি পুজোটাকে, আমার কথা হলো যে দাদা, আমি বিচার চাওয়ার সাথে পুজোটা বন্ধ করলে কি বিচার বন্ধর কথা কেউ বলছে না। তাহলে কি উৎসব বন্ধ করা মানে? আমি বলছি আর উৎসবের মধ্যে কি কি ডিফারেন্স, এটা আমি বলছি না। আমি এতেই যাচ্ছি না। বলে দিন কি বললেন, বোঝাবেন তাহলে দাদা, ওনাকে একটু সময় দিন, উনি বলে দিন লিস্টটা। না মৃত্যুঞ্জয়, আমরা এটা নিয়ে আলোচনা করব না। মৃত্যুঞ্জয়, আমরা এটা নিয়ে আলোচনাই করছি না। আমি বলছি এইবারে পুজোর আসছে, রোহিণী আসছে, আমরা এইবারের পুজোর আবহটা তো একটু অন্যরকম, এইটা তো স্বীকার করবেন। মানে আমার বক্তব্য হলো পুজোর আবহ অন্যরকম। আমিও তো রাস্তায় যাচ্ছি, আমিও এখন মানে দেবীপক্ষ শুরু হয়ে গেছে, আমি এখনো কিন্তু সিভিমি স্পোর্টিং ক্লাবে প্রচুর ভিড়, উল্টোডাঙ্গা থেকে লেক টাউন যাওয়া যাচ্ছে না। মানে যে কোনো রাস্তায়, আপনি আমার বাড়িতে উল্টোডাঙ্গা, আপনি জানেন, উল্টোডাঙ্গা থেকে আপনি শোয়াবাজার অবধি অটোতে যান, 40 মিনিটে 10 মিনিটের রাস্তা, আপনি 40 থেকে 45 মিনিট। অবশ্যই আপনার কি মনে হয় এবারের পুজোর আবহটা কি একটু অন্যরকম? অবশ্যই এবারে সব থেকে বড় যেটা পাওনা, যে মধ্যবিত্ত মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমরা পলিটিক্যাল পার্টিরা যেভাবে এতদিন আন্দোলন করেও জাগাতে পারিনি, তারা নিজেরাই জেগে উঠে। অবশ্যই আমি রোহিণীর কাছে যাব। রোহিণী, এবার পুজোটা কি একেবারে অন্যরকম মনে হচ্ছে? হ্যাঁ, একদম অন্যরকম। পুজো হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বা আমাদের যে কালচার, এখানে মাতৃকে আমরা মানে শক্তিরূপে সাধনা করি, মাতৃভক্তির দেশ বা মাতৃশক্তির দেশ, সেখানে একটা মেয়েকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো। আজকে আমার অবশ্যই আমার বাড়ি, অবশ্যই আপনি বলছেন আবু, আমার সময় একেবারে শেষ, হ্যাঁ অবশ্যই আমাকে শেষ করতেই হবে। আমি আপনাদের অসংখ্য অন্যরকম ধন্যবাদ জানাবো, দেবাশিস ধর, মৃত্যুঞ্জয় এবং রোহিণী, আপনাদের ধন্যবাদ জানাবো আপনাদের মতামতের জন্য। আমার সময় একেবারে শেষ, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই, বাংলা বিচার চায়। উৎসব আছে, উৎসব থাকবে, উৎসবের সঙ্গে অনেক মানুষ জড়িয়ে আছেন, অনেক পুজো কমিটি তিল তিল করে গড়ে তুলেছেন। উৎসব আছে, কিন্তু পাশাপাশি কিন্তু প্রতিবাদও আছে। আর প্রতিবাদ এবং উৎসব কোনোটাই কিন্তু কেউ যেমন আদেশ দিতে পারে না, আবার কেউ নাও করতে পারে না। উৎসবে যে থাকবেন, সামিল হবেন, তিনিও যেমন স্বাগত, প্রতিবাদে যিনি থাকবেন তিনিও স্বাগত। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতুব্রত এখানে শেষ করছি।